মদ্যপান, ধূম্রপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পটি সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। চারদিকে দেয়ালগুলো চোখের সামনে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। বউটাকে আর আগলে রেখো না গণেশ, এবার ওকে মুক্তি দাও, মুক্তি দাও। একেবারে সমস্ত বাড়িখানেই মাথার উপর ভেঙে পড়ল। ইটার সুরকির তলা থেকে আমি তার কাতরানি শুনতে পাচ্ছিলাম, কিন্তু তোমার গল্প যত আষাঢ়েই হোক, আজ আমরা শুনব। আজ সানডে সাসপেন্সে আপনার জন্য রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বরোদা সিরিজের গল্প মরণ দোল। এই গল্পটি লেখা হয় 1340 বঙ্গাব্দে, অর্থাৎ 1933 সালে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1899 সালের 30 মার্চ, মৃত্যু 1970 সালের 22 সেপ্টেম্বর। তিনি যেমন সত্যান্বেষী ব্যোমকেশের সৃষ্টিকর্তা, তেমনি তিনি ভূতান্বেষী বরোদার রচয়িতা। বরোদা সিরিজের একাধিক গল্প আপনি এর আগে সানডে সাসপেন্সে শুনেছেন, যেমন দেহান্তর, আকাশবাণী, টিকটিকির ডিম, সবুজ চশমা ইত্যাদি। আজকের গল্পের সূত্রধার আমি মোহর। শুরু হচ্ছে মরণ দোল, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। এই ধর ধর ধর, পড়ে গেল পড়ে গেল। আরে বিহারি উকিল, হায় 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 হায়, আমার তো সর্বনাশ হয়ে গেল। আমার একমাত্র বউ ছিল গো, সেও চলে গেল। আমার সব চলে গেল, আমার সব চলে গেল। কত শখ করে ঘর বানিয়েছিলাম, সে ঘর भी ভেঙে গেল। এবার আমার কি হবে? গণেশ, কি আর করবে বলো? কপালের লিখন কেউ খণ্ডাতে পারবে না। অমন সুখের সংসার ভাগ্যে ছিল না তোমার। আহারে, অমন সুন্দর ফুটফুটে বউ, অমন মিষ্টি স্বভাব, তার এমন বউটাকে আগলে রেখো না, এবার ওকে মুক্তি দাও, মুক্তি দাও। চলো চলো। দিনটা 1340 সালের পয়লা মাঘ। মুঙ্গের শহরের এক প্রান্তে আমাদের ক্লাবের বিধ্বস্ত ঘরখানার বাইরে সন্ধেবেলা আমরা কয়েকজন ক্লাবের সভ্য বসেছিলাম। সকলেরই আপাতমস্তক গেরুয়া রঙের ধুলো ও সুরকির গুঁড়োয় ঢাকা। কারোর পায়ে জুতো নেই। বড়দার গায়ে কেবল একটা গেঞ্জি। তার হাতের একটা জায়গা কেটে গিয়ে ধুলোয় রক্তে মাখামাখি হয়ে শুকিয়ে গিয়েছিল। সে থেকে থেকেই হি হি করে কেঁপে উঠছিল। বেলা 2:12 সময় ভূমিকম্প হয়ে গেছে, কিন্তু আকাশ এখন রক্তাভ ধুলোয় আচ্ছন্ন হয়ে আছে। নিচে উই ঢিবির ওপর উইয়ের মতো অসংখ্য লোক ইটের স্তূপের ওপর ঘুরে বেড়াচ্ছে, প্রিয়জনের নাম ধরে ডাকছে, চিৎকার করে কাঁদছে। আর আমরা ক্লান্ত অবশ দেহে বসে বসে ধুঁকছিলাম। অভিশপ্ত শ্মশানপুরী হয়ে যাওয়া শহরটার ওপরে যেন সবার অলক্ষ্যে অজান্তে শীতের রাতের অন্ধকার নেমে আসছিল। সকলেই যার যার নিজের চিন্তায় এতটাই মগ্ন ছিলাম যে মাঝে মাঝে যে দু একটা কথা হচ্ছিল, সেগুলো কেমন যেন ছাড়া ছাড়া, অসংলগ্ন। এরই মধ্যে শচীন হঠাৎ বলে উঠল, একটা কোদাল পেলে হয়তো দাশুটাকে বাঁচাতে পারতুম। ইটার সুরকির তলা থেকে আমি তার কাতরানি শুনতে পাচ্ছিলাম, কিন্তু শুধু হাত দিয়ে 50 টন ইট সুরকি সরানো। কিন্তু তুই যে শুধু হাতেও 50 টন ইট সুরকি সরাবার চেষ্টা করছিস, তোর রক্তমাখা আঙুলগুলোই তো তার সাক্ষ্য দিচ্ছে। ইস, একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে। বড়দা, তুমি আবার এমন ঠকঠক করে কাঁপছো কেন? আজ কত টেম্পারেচার বলতে পারো? ফ্রিজিং পয়েন্টের নিচে নেমে গেছে নাকি? ও তাই বলো? ঠান্ডার জন্য এমন কাঁপছো? এদিকটা এসো। এই যে আমি ক্লাব ঘরের ভাঙা বর্গা, জানলার কাঠ এসব জড়ো করে আগুন জ্বালানোর ব্যবস্থা করছি। বাহ, এটা একটা কাজের কাজ করেছিস। এসো, ঘিরে বসো সবাই। আচ্ছা,
আজ রাতের কি ব্যবস্থা করা যায় বলো তো বড়দা? ও ওই যে আমার গোয়াল ঘরটা দাঁড়িয়ে আছে, সেইখানে সকলে মিলে কষ্ট করে রাতটা কাটিয়ে দেওয়া যাবে। আর খাওয়া? ওই যে মাটির দিকে তাকাও, দেখো কি ঘাস দেখছো? হ্যাঁ ঘাস, ওই খাও। আজ আর বিচুলিও পাচ্ছ না। কুছ পড়োয়া নেই বড়দা, গোয়ালেই যখন থাকতে হবে তখন ঘাসে আপত্তি করলে চলবে কেন? ওহো, নন্দ তো একটা পা ভেঙে কোট প্যান্টুলুন পরা অবস্থাতে ওই দেখো ওইদিকে চিত হয়ে শুয়ে রয়েছে। ঘাসের ওপর শুয়ে শুয়ে সিগারেট টানছে। ওর পাটা কি লাঠি দিয়ে সোজা করে বাঁধা নাকি? হ্যাঁ, মাথাতেও তো ব্যান্ডেজ করা হয়েছে। ইস, বেচারার উঠে আসবারও শক্তি নেই। চলো ওকে চ্যাংদোলা করে এনে এখানে আগুনের পাশে শুইয়ে দিই। চল নন্দ, দেখি ভাই, দেখি তো। না, তোর মাথার চোটটা কিন্তু খুব একটা গুরুতর নয়। তা তুই এমন ঝিমিয়ে পড়েছিস কেন নন্দ? আরে না না, ঝিমিয়ে পড়িনি, দাঁড়া। দোতলার অফিসে রুমে বসে টেবিলের ওপর পায়ে পা তুলে সিগারেট ফুঁকছিল, বুঝলি। প্রথম আধ মিনিট তো বুঝতেই পারিনি যে ভূমিকম্প হচ্ছে। গদের শিশিটা টেবিলের ওপর থেকে নাচতে নাচতে যখন মাটিতে পড়ে গেল, তখন বুঝলুম ঘর থেকে বেরিয়ে পালাতে যাব, খিলান থেকে একটা 11 ইঞ্চি খসে একদম মাথায়। ব্যাস, মুখ থুবড়ে একদম ওখানেই পড়লাম। তারপরেই পায়ের ওপরে পড়লো একটা বিম। আমাকে উড়ে দিয়ে পালাবার চেষ্টা করলো, বুঝলি, কিন্তু সিঁড়ি পর্যন্ত পৌঁছতে না পৌঁছতে একেবারে সমস্ত বাড়িখানেই মাথার ওপর ভেঙে পড়ল। বিভীষিকা। নন্দ, হ্যাঁ, তুই পেল্লাদ মার্কা ছেলে, এতেও যখন মরিসনি তখন আর তোর ভাবনা নেই। চল ওর দেখি। হ্যাঁ, জ্ঞান যখন হলো তখন দেখলাম নাকের ফুটো সুরকিতে বন্ধ হয়ে গেছে, হা করে নিঃশ্বাস নিচ্ছে। শরীরের ওপর একটা অসহ্য চাপ, মনে হচ্ছে ইট পাথরের চাপে পাঁজরগুলো এক্ষুনি প্যাকাটির মতো মটমট করে ভেঙে যাবে রে ভাই। চোখ খুলে তাকাবার উপায় নেই, ধুলোয় দুটো চোখ পুরো বন্ধ, কিন্তু কান দুটো খোলা ছিল। জানিস ভাই অমূল্য, কত রকম আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমার বাঁ পাশে অফিসের দপ্তরি হায়দার মিয়া পানি লাও, হালুয়া লাও, শরবত লাও বলে নানা রকম ফরমাশ করছিল। বোধহয় তার চোটটা মাথায় লেগেছিল। ডান দিক থেকে একজনের কাশির আওয়াজ আসছিল, কেউ কেউ রক্ত বমি করছিল। তারপর আস্তে আস্তে দুদিকের সব শব্দ থেমে গেল। আমার শরীরের ওপর চাপটা যেন আরো বেড়ে উঠতে লাগলো, কান ভোঁ ভোঁ করতে লাগলো। ব্যাস, তারপর আর কিচ্ছু মনে নেই। এই অমূল্য, তোরা আমায় কখন বার করলি? 4:30 সময় উপুর হয়ে পড়েছিলি। ভাগ্যে একটা বিম কোনাকুনি ভাবে তোর উপর পড়েছিল, নইলে। আচ্ছা সচিন, হাসপাতালের অবস্থা কিরকম কিছু জানিস? নন্দর জন্য অন্তত একটা স্প্লিন্ট আর কিছু টিনচার আয়োডিন চাই। মাথায় জখমটা বিশেষ কিছু নয়, কিন্তু পায়ে কম্পাউন্ড ফ্র্যাকচার অফ দ্য টিবিয়া। যদি গ্যাংগ্রিন সেট ইন করে। কোনো উপায় নেই অমূল্য, হাসপাতাল দেখে এসেছি, পুরো ধুলো হয়ে উড়ে গেছে। মাত্র কয়েক মিনিটের মধ্যে কি যে হয়ে গেল না। 2.5 মিনিটের মধ্যে 7 শতাব্দীর কীর্তি একটা শহর তাসের বাড়ির মতো ধূলিসাৎ হয়ে গেল। ওহ বাবা, কি ভীষণ শক্তি! আমার বিশ্বাস জার্মান হাউজের দিয়ে 12 ঘন্টা বম্বার্ড করলেও এমনটা করতে পারতো না। আচ্ছা অমূল্য, কত লোক মরেছে আন্দাজ করতে পারিস? 6-7 হাজারের কম নয় বোধহয়। আমি সমস্ত শহর ঘুরে দেখে এসেছি, মোট 10-12 হাজার লোক ঘুরে বেড়াচ্ছে। তাহলে বাকি লোক গেল কোথায়? হ্যাঁ ঠিকই তো। আচ্ছা বলছি, বাঙালি কজন মরেছে রে? সম্পূর্ণ খবর এখনো জানা যায়নি রে নন্দ। হ্যাঁ রে, তোদের বাড়ির সবাই বেঁচে আছে তো? ভাগ্যক্রমে কয়েকজন আত্মীয় পরিজন রক্ষা পেয়েছে। অবশ্য ঘরবাড়ির চিহ্ন কারোরই আর নেই, কিন্তু সকলে যে প্রাণে বেঁচে গেছে এই অনেক। হ্যাঁ, এই সৌভাগ্যের আনন্দে সব হারানোর দুঃখ অনেকটাই কমে গেছে। এটা ঠিকই বলেছিস সচিন।
বাড়িঘর গেছে, যাকে ওসব বেঁচে থাকলে আবার হবে, কি বলিস? কিন্তু ভেবে দেখ, যদি মনির মতো অবস্থা হতো। সত্যি, মনির স্ত্রী, ছেলে, মা, ছোট ভাই সবাই। পৃথিবীতেও নিজের বলতে যে কজন ছিল প্রায় সবাই চাপা পড়ল। সেটাই, কেবল ওই একা বেঁচে রইল। এই সচিন, হাসছিস কেন অমন করে? আরে না না, মনির দুর্ভাগ্যের কথা ভেবে নিশ্চয়ই হাসছে না। এতগুলো ভয়ঙ্কর ঘটনা এত অল্প সময়ের মধ্যে চোখের সামনে ঘটে গেল তো, তাই মনটা হয়তো আর একটা ঘটনাকেই ধরে বেশিক্ষণ স্থির থাকতে পারছে না। হাসির মতোই কিছু একটা মনে পড়েছে হয়তো। আরে হাসছিসটা কেন? অমূল্য আজ একটা কুকুরের প্রাণ রক্ষা করেছে। ও, তা অমূল্য যে কুকুরগত প্রাণ তা তো আমরা সকলেই জানি, হাসির কি আছে? সবে মাত্র ভূমিকম্প থেমেছে, আমি তখন ছুটছি স্কুলের দিকে ছেলেটার কি হলো দেখবার জন্য। বড় বাজারের চৌমাথার ওপরে এসে দেখি অমূল্য একটা প্রকাণ্ড লোহার বিম নিয়ে টানাটানি করছে। কিন্তু বিম নড়বে কেন? একে তো সেটা নিজেই 20 মণ ভারী, তার উপর আবার 50 টন ডেবরি পড়েছে তার ঘাড়ে। আমাকে দেখে অমূল্য উন্মাদের মতো হাত নেড়ে ডাকলো। তার মুখের ভাব দেখে মনে হলো হয়তোবা একটা মানুষ বিমের নিচে চাপা পড়েছে। নিজের ছেলের সন্ধান ছেড়ে ছুটে গেলুম। গিয়ে দেখি বিমের এক প্রান্তে একটা কুকুর পিছন ফিরে বসে আছে আর তারস্বরে চেঁচাচ্ছে। জিজ্ঞাসা করলুম, এ কি অমূল্য, কি হয়েছে? অমূল্য কাঁদো কাঁদো হয়ে বললে, ভাই ওর ল্যাজ চেপে গেছে, কিছুতেই ছাড়াতে পারছি না। আরে কিরকম রাগ হয় বলতো? রেগে চলেই যাচ্ছিলাম, অমূল্য হাত চেপে ধরলো। কি করি, ভয়ও হলো। পরের সন্তানকে ফেলে নিজের সন্তান খুঁজতে যাচ্ছি, হয়তো ভগবান দাগা দেবেন। দুজনে মিলে বিম ধরে ঠেলাঠেলি আরম্ভ করলাম, কিন্তু বৃথা চেষ্টা, বিম এক চুলো নড়ল না। অমূল্য কাঁদতে কাঁদতে বললে, কি করি ভাই এবার বল। আমি আবার কাঁদলাম কখন? তখন আমার মাথায় একটা বুদ্ধি গজালো। জিজ্ঞাসা করলুম, ছুরি আছে? অমূল্য পকেট থেকে ছুরি বার করলো। আমি বললাম, আর দেরি নয়, ওর ল্যাজ কেটে ফেল। অমূল্যও বুঝলো ও ছাড়া গতি নেই, আর কথা না বাড়িয়ে ল্যাজ কেটে ফেললো। কুকুরটা ছাড়া পেয়ে মারলো টেনে দৌড়। একবার পিছন ফিরে তাকালোও না। অমূল্যকে একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। এই তো কুকুরের কৃতজ্ঞতা। এই সুচিনটা ভারী মিথ্যেবাদী তো। আমি কেঁদেছিলাম। কাঁদিসনি? ও ভালো কথা, ল্যাজ কাটার কথায় মনে পড়লো। আমি একজন ওই নিষিদ্ধ পল্লীর মহিলাকে উদ্ধার করেছি, তবে সম্পূর্ণ নয়। কিরকম? বাজারের ও অঞ্চলে একটা বাড়িও আর খাড়া নেই, দেখেছো বোধহয়, কেবল ইঁটের পাহাড়। তারই ওপর ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ দেখলাম একটা পা গোছ পর্যন্ত বেরিয়ে আছে। চুটকি পড়া স্ত্রীলোকের পা। হাঁকডাক করে 2-4 লোক জড়ো করলাম, তারপর সবাই মিলে ইঁট কাঠ সরাতে লাগলাম। মনে হলো পা যখন বেরিয়ে আছে তখন হয়তো মরেনি। অনেক কষ্টে শরীরটা বের করা গেল, দেখলাম একদম অক্ষত রয়েছে। তারপর গলার কাছে পৌঁছে দেখি আর কিছু নেই। আরে মুন্ডুটা স্রেফ ছিঁড়ে বেরিয়ে গেছে। হাত 10 দূরে মাথাটা পাওয়া গেল। কি সাংঘাতিক, ভয়ঙ্কর। হ্যাঁ, আজ যেসব দৃশ্য দেখেছি কখনো ভুলতে পারবো বলে বোধ হয় না। গণেশলালকে চিনিস তো? গণেশলাল? ও, ওই বিহারি উকিল? হ্যাঁ, সে কোর্টে ছিল। আচ্ছা। পাগলের মতো ছুটতে ছুটতে এসে দেখলো তার স্ত্রী বাড়ির সামনে রাস্তার উপর মরে পড়ে আছে। গণেশ এখনো স্ত্রীর মৃতদেহ কোলে করে রাস্তায় বসে আছে। কি ভাগ্য দেখ, মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু রাস্তায় নামতেই আরেকজনের বাড়ি তার মাথার ওপর ভেঙে পড়ল। নিজের বাড়ি থেকে না বেরোলে হয়তো মরতো না। ওটা তোমার ভুল। মৃত্যু তাকে ডাক দিয়েছিল, যেখানেই থাকুক যেতে হতো। আরে ভাই, আমি তো 1 সেকেন্ডের জন্য বেঁচে গেছি। ডেপুটির কোর্টে একটা কেস আরম্ভ করছিলাম, হঠাৎ দেখি হাকিমটা এক লাফ মেরে আমার ঘাড়ে এসে পড়লো। দুজনে জাপটি করে নাচতে নাচতে ঘর থেকে যেই বেরিয়েছি, অমনি দেখি ঘরের ছাদটা ধমাস করে ধসে পড়ল। দেখো, পরমায়ু থাকতে কেউ মরতে পারে না। খুব খাঁটি কথা। এই হচ্ছে চরম সত্য। নইলে আমি বেঁচে আছি কি করে? তুমি বেঁচে আছো কি করে সেটা আমরা সকলেই জানতে চাই। তুমি তো দোতলার ঘরে খিল দিয়ে স্ত্রীকে নিয়ে দিবানিদ্রা দিচ্ছিলে। তুমি বাঁচলে কি করে বলো তো শুনি? সে কথা বললে তোমরা সবাই আমায় অবিশ্বাস করবে। একে তো আমার একটা বদনাম আছে। তোমার গল্প যত আষাঢ়েই হোক, আজ আমরা শুনবো। আজকের দিনে যদি তুমি মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলতে পারো, তাহলে বুঝবো তোমার মতো পাপী নরও কেউ নেই। ভাই, আমি কখনো মিথ্যে গল্প বলি না। হয়তো একটু আধটু রং চড়িয়ে বলি, কিন্তু আজ তাও নয়।
নির্জলা সত্যি কথা বলবো, সাক্ষী ভগবান। ঠিক আছে, আগে শুনি তো। অমূল্য ঠিক ধরেছে, দিবানিদ্রায় দিচ্ছিলাম। গিন্নিও পাশে শুয়ে ঘুমোচ্ছিলেন। হঠাৎ গিন্নির ঠেলা খেয়ে ঘুম ভেঙে গেল। দেখি খাটখানা ঘরময় পিছলে বেড়াচ্ছে, ঘরটা দুলছে, ঠিক যেন কেউ দুহাতে ধরে সেটাকে ঝাঁকানি দিচ্ছে। আর 1000 জাঁতা একসঙ্গে ঘোরালে যেরকম শব্দ হয়, তেমন একটা শব্দ মাটির ভেতর থেকে বেরিয়ে আসছে। আমি খুব সাহসী লোক নই, অন্তত মৃত্যুকে ভয় করি না এমন কথা বললে মিথ্যে কথা বলা হবে। কিন্তু আশ্চর্য, আমার একটু ভয় হলো না, বুদ্ধিও ঘোলাটে হয়ে গেল না। বোধহয় বিপদটা হঠাৎ এসে উপস্থিত হয়েছিল বলেই ভয়ে বস্তুটা মনের মধ্যে ঢোকবার অবসর পাইনি। বিদ্যুৎ চমকের মতো আমার মাথায় খেলে গেল, আজ জীবন মরণের সমস্যা, হয় এসপার নয় ওসপার। আজ তোমাদের কাছে বলতে লজ্জা নেই, বিপদের গুরুত্ব উপলব্ধি করার সঙ্গে সঙ্গে একটা কথা মনে মনে স্থির করে নিয়েছিলাম যে মরি তো একসঙ্গে মরব, কেউ কাউকে ছেড়ে দেব না। গিন্নিও আমার বাঁ হাতখানা এমনভাবে চেপে ধরেছিলেন যে ইহজন্মে সে হাত ছাড়ানো সম্ভব ছিল না। দুজনে একসঙ্গে খাট থেকে নামলাম। তখন ছাদ থেকে টাইল ভেঙে পড়ছে, মেঝে এত দুলছে যে দাঁড়িয়ে থাকা কঠিন। একটা আলমারি ঠিক পায়ের কাছে উপুর হয়ে পড়ে চুরমার হয়ে গেল। দরজা খুলে ঘর থেকে বের হলাম। দোতলায় আর যারা ছিল তারা ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে নিচে নেমে গিয়েছিল। আমরা যে ঘুমোচ্ছি তা তারা জানত না, সুতরাং দোতলায় কেবল আমরা দুজনেই রয়ে গিয়েছিলাম। বুদ্ধিটা পরিষ্কার ছিল, আগেই বলেছি, তাই কি করতে হবে সে বিষয়ে সন্দেহ ছিল না। ঘর থেকে বার হয়ে ঠিক বাঁ হাতে নিচে নামবার সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে নেমে কোনো মতে একবার খোলা জায়গায় পৌঁছতে পারলেই নিরাপদ। আমরা সিঁড়ি দিয়ে নামতে গেলাম। এক ধাপ নেমেও ছিলাম, এমন সময় মনে হলো কি যেন পেছন থেকে আমাদের টেনে ধরল। গিন্নির চাবি বাঁধা আঁচলটা মাটিতে লুটোচ্ছিল। দেখলাম চাবির গোছা দরজার ফাঁকে আটকে গেছে। মুহূর্তের জন্য মনে হলো আজ আর রক্ষা নেই, স্বয়ং জম পেছন থেকে টেনে ধরেছে যেন। কুকুরের ল্যাজ কাটার উদাহরণটা তখন জানা ছিল না। তাছাড়া গিন্নি সে অবস্থাতেও কাপড় ছাড়তে রাজি হলেন না। ফিরে গেলাম। বাড়িখানা তখন কাঁপছে ঠিক ম্যালেরিয়ার রোগীর মতো। হাড় পাঁজরা তার খসে খসে পড়ছে। ভূমিকম্পের বেগ এত বেড়ে গেছে যে মনে হচ্ছে এখনই সব ওলট পালট হয়ে যাবে। মহাপ্রলয়ের আর দেরি নেই। চাবিটা দরজা এবং চৌকাঠের ফাঁকে এমনভাবে আটকে গিয়েছিল যে ছাড়ানো কঠিন হয়ে গিয়েছিল। তার উপর গিন্নি একটা হাত চেপে ধরে আছেন। মাথার উপর এক চাড়া প্লাস্টার খসে পড়ল। তবু আঁচল ধরে টানাটানি করতে লাগলাম। তারপরেই দরজার খিলেন ভেঙে হাতের ওপর পড়ল। হাতটা ভাগ্যক্রমে ভাঙল না, কেবল থেঁতলে গেল। তখন আঁচল ধরে প্রাণপণে মারলাম এক টান। আঁচলের খুঁট ছিঁড়ে গেল। চাবিটা দরজার ফাঁকেই আটকে রইল। আবার ছুটে গেলাম সিঁড়ি দিয়ে নামবার জন্য, কিন্তু নামা হলো না। ঠিক সিঁড়িতে পা দিয়েছি এমন সময় সেই 1000 জাঁতা ঘোরানোর শব্দের ভেতর থেকে কে যেন প্রচন্ড স্বরে বলে উঠল, ওদিকে যাস না, ওদিকে যাস না। এই পর্যন্ত বলে বড়দা থামল, হাত দুটো আগুনের দিকে টান করে দিল। দেখলাম তার রোমশ হাতের ওপর রোমগুলো কাঁটার মতো খাড়া হয়ে উঠেছে। বড়দা আবার আরম্ভ করল, মতিভ্রম বলতে হয় বলো, কিন্তু সে আজও এখনো আমার কানে বাজছে, মেঘের মতো আওয়াজ, ওদিকে যাস না। কে কথা বলল জানি না, তখন তা খুঁজে বের করার সময়ও ছিল না। তবে এই হুকুম অমান্য করা যে উচিত হবে না তা বুঝতে পেরেছিলাম। কিন্তু যাব কোন দিকে
এখানে থাকলে তো মৃত্যু নিশ্চিত। চারদিকে দেয়ালগুলো চোখের সামনে ফেটে চৌচির হয়ে যাচ্ছে, ছাদটা ধসে পড়ল বলে। সুরকির ছাদ বারবার হাঁ হয়ে আবার জোড়া লেগে যাচ্ছে। আমাদের দোতলার ঘরগুলোর মাঝখানে একটা ছোট চৌকস খোলা ছাদ আছে, সেই দিকেই গিন্নিকে টেনে নিয়ে চললাম। গিন্নির হাঁটু তখন জবাব দিয়েছে, তাকে একরকম বগলে করে নিয়ে ছুটলাম। ভাবলাম যদি বাঁচতে হয় তবে এই খোলা ছাদটাই একমাত্র ভরসা। খোলা জায়গায় এসে পৌঁছতেই একটা বিরাট হাসির শব্দ কানে ঢুকলো। এটা এতক্ষণ শুনিনি। ঠিক যেন একটা পাগলা দৈত্য হা হা করে হাসছে আর শহরময় দাপাদাপি করে বেড়াচ্ছে। চেয়ে দেখলাম আকাশ সুরকির লাল ধুলোয় ছেয়ে গেছে, আর তারই ভেতর দিয়ে বড় বড় বাড়িগুলো ঘাড় মুচকে ভেঙে ভেঙে পড়ছে। বলতে অনেক সময় লাগে, কিন্তু মাত্র 2.5 মিনিটের তো ব্যাপার। তখন বোধহয় 1.5 মিনিট কেটেছে। আমি ছাদের মাঝখানে দাঁড়িয়ে আছি। গিন্নি আমার হাঁটু দুটো জড়িয়ে ধরে বসে পড়েছে। চারধারে এই প্রলয়ঙ্কর ব্যাপার চলছে। এই সময় ভূমিকম্পের বেগ বেশ একটু কমে এলো। মনে হলো বুঝি থেমে আসছে, কিন্তু সে সেকেন্ড 10 জন্য। তারপর যা আরম্ভ হলো তার বর্ণনা বোধ হয় হোমার কিংবা বাল্মীকিও দিতে পারতেন না। তুফানের মাঝখানে ডিঙির মতো পৃথিবী দুলতে লাগলো। এতক্ষণ চারিদিকে দৃশ্য দেখতে পাচ্ছিলাম, এখন একটা গাঢ় লাল ধোঁয়ায় সমস্ত ঢাকা পড়ে গেল। কেবল চারদিক থেকে সেই পৈশাচিক হাসি আর বাড়িঘর ভেঙে পড়ার হুড়মুড় শব্দ শুনতে লাগলাম। আমাদের বাড়িখানা আমাদের চারপাশে ভেঙে ভেঙে পড়ছে বুঝতে পারলাম, কিন্তু চোখে দেখতে পেলাম না। প্রতি মুহূর্তে অপেক্ষা করতে লাগলাম, এইবার ছাদ ফাঁক হয়ে আমাদের গ্রাস করে নেবে, নয়তো পাশের একটা দেয়াল মাথার উপর ভেঙে পড়বে। মৃত্যুকে আজ তোমরা সকলেই মুখোমুখি দেখেছ, কিন্তু আমার মতো সজ্ঞানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা বোধহয় কেউ করনি। মৃত্যু দেবতার করাল মুখের দিকে আমি এক দৃষ্টে চেয়ে দেখেছি, কিন্তু তবু আমার চোখের পলক পড়েনি। আজ সর্বস্ব হারানোর দিনে এটুকুই আমার লাভ। যাই হোক, পৃথিবীতে যখন সব জিনিসেরই একটা শেষ আছে, তখন প্রাকৃতিক নিয়মে ভূমিকম্প শেষ হতে বাধ্য। 2.5 মিনিটের প্রলয় মাতনের মতো ভূমিকম্প অবশেষে থামল। ধুলোর অন্ধকার যখন একটু পরিষ্কার হলো, তখন দেখলাম বাড়ির চিহ্ন মাত্র কোথাও নেই। শুধু একটা থামের মাথায় 1 হাত চৌকস জায়গার উপর আমি আর আমার স্ত্রী দাঁড়িয়ে আছি, যেন স্তম্ভের মাথায় পাথরের 2 পুতুল। ব্যাপারটা বুঝেছ? সমস্ত বাড়ির মধ্যে কেবল এই থামটাই দাঁড়িয়ে আছে, আর সব ধূলিসাৎ হয়ে গেছে। আমরা যদি নিচে নামতাম তাহলে আর বেরোতে পারতাম না। জাঁতা কলে ইঁদুরের মতো চাপা পড়ে থাকতাম। বড়দা অনেকক্ষণ চুপ করে রইল। তারপর কতকটা নিজের মনেই বলল, কিন্তু কিন্তু কে সে যে গর্জন করে আমাদের সাবধান করে দিল? আমি শুধু তাই ভাবছি। আমাদের পরমায়ু ছিল তাই বেঁচে গেলাম, এ কথা সত্যি ঠিকই, কিন্তু ওদিকে যাস না বলে মানুষের গলায় হুঙ্কার দিয়ে উঠল কে? সানডে সাসপেন্সে আজ শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বরদা সিরিজের গল্প মরণদোল।